সরকার গঠনের পর প্রথমবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি অর্থাৎ একনেক বৈঠকে বসছে আজ। 12,000 কোটি টাকার 17টি প্রকল্পকে গুরুত্ব দিয়ে একনেকের প্রথম বৈঠকে আলোচনা হবে। সকালে সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই সভা শুরুর কথা রয়েছে। জ্বালানি সাশ্রয় পরিকল্পনা কমিশন থেকে জায়গা পরিবর্তন করে সচিবালয়ের মন্ত্রিসভার কক্ষে বসছে এই বৈঠক। 17টি প্রকল্প বৈঠকের এজেন্ডায় রয়েছে, যার মধ্যে 9টি নতুন প্রকল্প। তবে বাদ পড়েছে আলোচিত পদ্মা ব্যারেজ প্রকল্প। এছাড়া পরিকল্পনা মন্ত্রীর অনুমোদিত 33টি প্রকল্প বৈঠকে উপস্থাপন করার কথা রয়েছে। নতুন সরকারের প্রথম একনেক সচিবালয়ে বসছে, সেখানে আছেন সহকর্মী মোহাম্মদ হোসাইন। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। হোসেন, আমরা সংবাদে বলছিলাম প্রধানমন্ত্রীর প্রথম আজকে একনেক বৈঠক এবং একই সাথে 17টি প্রকল্প নিয়ে আজকে হয়তো আলোচনা হবে। বলবেন সেখানে উল্লেখযোগ্য কি কি প্রকল্প রয়েছে? তানি, আপনাকে ধন্যবাদ। এই সরকার দায়িত্ব নেওয়ার পরপরই 180 দিনের যে কর্মপরিকল্পনা দেশ এগিয়ে নেওয়ার ক্ষেত্রে, এই 180 দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান সাপ্তাহিক কর্মদিবসগুলোতে প্রতিদিনই অফিস করছেন সচিবালয়ে এবং আজকে সকাল 9:30টার দিকে তিনি অফিসে এসেছেন এবং তিনি এসেই ভারতীয় হাইকমিশনার, ঢাকায় নিযুক্ত হাইকমিশনার প্রণয় ভার্মার সাথে একটি মিটিং করেছেন। সেখান থেকে প্রণয় ভার্মা একটু আগেই বেরিয়েছেন এবং প্রধানমন্ত্রীর যে পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির, তিনি একটু আগে বেরিয়ে এসে সাংবাদিকদের সামনে কথা বলেছেন। তিনি বলেছেন দুই দেশের সম্পর্ক উন্নয়নে সার্বিক বিষয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে এবং এই বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতীয় সরকার প্রধানের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। এবং আপনি যেটা বললেন, আসলে একনেকের যে বৈঠক প্রথমবারের মতো সচিবালয়ে এই বৈঠকটি হচ্ছে, বৈঠকে পরিকল্পনা কমিশনে হওয়ার কথা ছিল, কিন্তু এবারে প্রথম আসলে একনেকের এই সভা এই সচিবালয়ে হচ্ছে। এই একনেক সভায় যোগ দেওয়ার জন্য 10টার একটু পরেই কিন্তু স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী এনেসহ অপরাপর যারা মন্ত্রীরা রয়েছেন, এই সভার সদস্যরা রয়েছেন, তারা কিন্তু একনেকের সভায় যোগ দিয়েছেন এবং 17টি প্রকল্প নিয়ে 17টি প্রকল্প এই সভায় এজেন্ডায় স্থান পেয়েছে। তন্মধ্যে 9টি প্রকল্প একেবারেই নতুন। প্রকল্পগুলোর মধ্যে মূলত সীমান্ত সড়ক নিয়ে একটি প্রকল্প রয়েছে এবং অপরাপর যে প্রকল্প ঢাকা শহরের যে পানি ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা নিয়ে কিন্তু একটি প্রকল্প রয়েছে এবং এই 17টি প্রকল্পই আজকে আলোচনা হবে এবং এইসব বিষয়ে সিদ্ধান্ত হবে। এই সিদ্ধান্ত এই একনেকের বৈঠক শেষে সংশ্লিষ্ট মন্ত্রীরা বেরিয়ে এসে কথা বললে আপনার মাধ্যমে নিশ্চয়ই জানাতে পারবো। এর পরপরে কিন্তু 1:30টার দিকে আরেকটি সৌজন্য সাক্ষাৎ রয়েছে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সাথে। তো তানিয়া, এই ছিল আসলে আমার কাছে সচিবালয় থেকে সবশেষ খবর। ধন্যবাদ মোহাম্মদ হোসেন। আপনার সাথে পরবর্তীতে নিশ্চয়ই আমরা সংযুক্ত হব, আবারও প্রকল্পের সম্পর্কে জানবো। দর্শক, আমাদের সহকর্মী মোহাম্মদ হোসেন ছিলেন সচিবালয় থেকে। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে তফসিল ঘোষণা করার কথা রয়েছে আজ। সংসদের প্রতিনিধিত্বকারী দলগুলো তাদের প্রাপ্ত আসন সংখ্যা অনুসারে যাদের মনোনয়ন দেবে, মূলত তারাই নির্বাচিত হবেন। নির্বাচন কমিশনের 11তম কমিশন সভা শেষে এই তফসিল ঘোষণা হতে পারে। সিসি এম নাসির উদ্দিনের সভাপতিত্বে নির্বাচন কমিশনে এই বৈঠক হবে। এর মধ্যে সংসদের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলো তাদের দলীয় এবং জোটের তালিকা ইসিতে জমা দিয়েছে। এছাড়া দলীয় বা জোটের মনোনয়ন প্রত্যাশীরাও মনোনয়নের অপেক্ষায় রয়েছেন। তফসিল ঘোষণার আগে সংরক্ষিত নারী আসনে নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা রয়েছে। এছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা এবং সিদ্ধান্ত হতে পারে। সভায় আগামী 9 এপ্রিলের শেরপুর 3 আসনের সাধারণ নির্বাচন এবং বগুড়া 6 আসনের উপনির্বাচনের বিষয়েও আলোচনা হবে। দর্শক, এ বিষয়ে আরও খবর নিয়ে যুক্ত হচ্ছে নির্বাচন কমিশন থেকে সহকর্মী ফারজানা আক্তার। ফারজানা, তফসিলের কথা আমরা বলছিলাম, সংরক্ষিত নারী আসনের সেই বিষয়ে কমিশনের যে বৈঠক হচ্ছে, সেই বৈঠকে কি ধরনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে কবে নাগাদ এই নির্বাচনটি হতে যাচ্ছে এবং একই সাথে দুটি সাধারণ একটি নির্বাচন শেরপুর 3 এবং বগুড়া 6 আসনের যে উপনির্বাচন, সেই বিষয়ে পরিকল্পনা নিয়ে কোনো ধরনের খবর পেয়েছেন কিনা?
তানিয়া, কিছুক্ষণের মধ্যেই কিন্তু কমিশন সভা শুরু হবে এবং এটি নির্বাচন কমিশনের, এই নাসিরউদ্দিন কমিশনের 11তম কমিশন সভা হবে এবং এখানে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার। এবং এখানের আজকের আলোচ্য বিষয়ের মধ্যে প্রথমত রয়েছে সংরক্ষিত নারী আসনের ভোটের বিষয়। এবং আমরা নির্বাচন কমিশন থেকে যতটুকু জানতে পেরেছি, আজ নির্বাচন কমিশন তফসিল চূড়ান্ত করবে এবং জানা যাচ্ছে যে আজকেই হয়তো তফসিল ঘোষণা করে দিবে। কারণ আমরা যেমনটি জানি যে সাধারণ নির্বাচনের 90 দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠিত করতে হয় এবং নির্বাচন কমিশন থেকে এর আগেও বলা হয়েছে এই মাসের মধ্যেই সেই সংরক্ষিত নারী আসনের যে 50টি আসন রয়েছে সংসদে, সেটির নির্বাচন হবে। এবং সেক্ষেত্রে কিন্তু আমরা নির্বাচন কমিশন থেকে যে তথ্য পেয়েছিলাম, এনসিপি যে সংরক্ষিত নারী আসনের জোট করবে জামায়াতের সাথে, সে বিষয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিল। এবং এখানে কিন্তু আমরা জানি যে যে সংসদে যে আসনগুলো রয়েছে বা যে এমপিরা রয়েছেন, সেখানে আনুপাতিক হারে কিন্তু এই সংসদ সদস্যরাই ভোট দিয়ে সংরক্ষিত নারী আসনের তাদেরকে নির্বাচিত করে থাকে এবং সেই বিষয়ে কিন্তু আজ আলোচনা হবে। পাশাপাশি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে মালামাল রয়েছে সেগুলো সংরক্ষণের বিষয়ে এখানে আলোচনা হবে। এবং এর পাশে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে এই 9 তারিখেই কিন্তু বগুড়া 6 আসনের উপনির্বাচন এবং শেরপুর 3 আসনের নির্বাচন হতে যাচ্ছে। আমরা যেমনটি জানি যে বগুড়া 6 আসনে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচন করেছিলেন এবং একসাথে দুটি আসনে আসলে থাকা যায় না, তাই বগুড়া 6 আসন তিনি ছেড়ে দিয়েছিলেন। এই কারণে এখানে উপনির্বাচন হবে এবং এই উপনির্বাচনে কিন্তু আমরা দেখেছি 3 জন প্রার্থী লড়ছেন এবং নির্বাচন কমিশন থেকে গত মাসে কিন্তু আমরা দেখেছি এটির তফসিল ঘোষণা করা হয়েছিল এবং 9 তারিখের যে ভোট হবে সেই ভোটে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সার্বিক যে বিষয়, সেই বিষয়গুলো কিভাবে ঠিক রাখা যায় সে বিষয়ে আজ আলোচনা হবে। পাশাপাশি আমরা দেখেছিলাম শেরপুর 3 আসনে যে জামায়াতের প্রার্থী মারা যাওয়ার কারণে সেখানে নির্বাচন স্থগিত করা হয়েছিল, সেই নির্বাচনে কিন্তু 9 এপ্রিল হবে এবং সেটিরও আসলে আইন শৃঙ্খলা সহ আনুষঙ্গিক যে বিষয়, সেই বিষয়াদি নিয়ে আজ আলোচনা হবে। এবং নির্বাচন কমিশনের এই কমিশন সভাটি আসলে কিছুক্ষণের মধ্যে শুরু হবে এবং নির্বাচন আমরা তখন ফিরে আসবো নিশ্চয়ই বৈঠকের খবর আপনার কাছে জানাবার জন্য। ধন্যবাদ ফারজানা। আজ হামের টিকা কার্যক্রমের দ্বিতীয় দিন। 18 জেলায় 30 উপজেলার হাম রুবেলার টিকা দেওয়া হবে 15 দিন। রবিবার সারা দেশে হামের জরুরি টিকা কর্মসূচি শুরু হয়। অতি ঝুঁকিপূর্ণ 18 জেলায় 30 উপজেলায় শিশুদের টিকা দেয়া হচ্ছে। জরুরি টিকাদান কর্মসূচির আওতায় এসব উপজেলার 6 মাস বয়স থেকে 5 বছরের কম বয়সী 12,03,267টি শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। তবে যেসব শিশুর জ্বর রয়েছে তাদেরকে এ সময় টিকা না দিয়ে সুস্থ হওয়া পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে। যশোরের হামির সর্বশেষ খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী SM ফরহাদ। আজকে এই টিকার দ্বিতীয় দিনে আপনি যেখানে আছেন সেই স্বাস্থ্য কেন্দ্রে অভিভাবকরা তাদের শিশুদেরকে নিয়ে আসছেন কিনা, সেই পরিমাণটা কেমন দেখছেন, এবং একই সাথে যেসব শিশুরা এর মধ্যে আক্রান্ত হয়েছে হামে, যশোরের হাসপাতালগুলোর আসলে কি খবর, সেখানে চিকিৎসা ব্যবস্থাপনা আসলে কেমন রাখা হয়েছে? ধন্যবাদ তানিয়া। আপনি জানেন যে খুলনা বিভাগের স্বাস্থ্য বিভাগ যে তথ্য দিয়েছে তার হামে যে হটস্পট সেটা যশোরকে ধরা হয়েছে এবং এই অনুযায়ী কিন্তু গতকাল যশোরে কিন্তু দুটি জায়গায় আসলে হামের টিকার কার্যক্রম শুরু করা হয়েছে। এই মুহূর্তে আমি আছি যশোর পৌরসভা, যেখানে হামের যে টিকা সেই টিকার কার্যক্রম চলছে। আপনি জানেন যে চলতি বছরে গত 3 মাসে যশোর জেলায় 194 জন হাম সংক্রান্ত হসপিটালে ভর্তি হয়েছে। এর ভিতরে 27 জন আক্রান্ত হয়েছিল। এবং আমি যদি বলি যে গত 24 ঘন্টায় কিন্তু যশোর যে 8টি উপজেলা আছে এবং একটি শিশু হসপিটাল আছে, এই সবগুলো তথ্য অনুযায়ী অর্থাৎ 31 জন ভর্তি হয়েছে। এর ভিতরে নমুনা সংগ্রহ করা হওয়ার পরে 2 জন আক্রান্ত হয়েছে। অর্থাৎ যশোর জেলায় এই মুহূর্তে আসলে হসপিটালে ভর্তি রয়েছে 36 জন। অর্থাৎ যশোরে যে হামের যে প্রভাবটা দিন দিন বাড়ছে, এটার কারণে আসলে স্বাস্থ্য বিভাগ ইতিমধ্যেই বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে। তা অনুযায়ী এই যে টিকা কার্যক্রম চলছে এবং আপনি দেখছেন যে এখানে আসলে এই টিকা কার্যক্রম যশোরের পৌরসভার যারা নাগরিক আছে তারা কিন্তু এখানে এসে তাদের বাচ্চাদের তারা টিকা দিচ্ছে। এবং এখানে কিন্তু দেখেছি যে অভিভাবকরা তাদের বাচ্চা নিয়ে আসেন এবং ভিড় এবং দীর্ঘ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আমরা একটু এখানে কিভাবে দিচ্ছেন আমরা একটু কথা বলবো। এখানে টিকাদানকারী একজন কর্মকর্তা আছেন, তার সঙ্গে কথা বলতে চাই। আপনারা কতটুকু বাচ্চা থেকে দিচ্ছেন, আপনাদের কিভাবে দিচ্ছেন একটু বলতেন। আসসালামু আলাইকুম, আমি ভ্যাকসিনেটর যশোর পৌরসভা, আমি মারুফ হাসান। আমাদের এখানে 6 মাস থেকে 5 বছর পর্যন্ত সকল বাচ্চাদের টিকার আওতায় আনতে হচ্ছে। যারা বিগত দিন টিকা দেওয়া কমপ্লিট আছে তাদেরকে এখন আপনার ক্যাম্পেইনে টিকা অংশদার হিসেবে অংশগ্রহণ করতে হবে। এই টিকা দেওয়ার ক্ষেত্রে কোনো কার্ড বা জন্ম নিবন্ধন এই ধরনের কোনো কিছু লাগছে কিনা? কোনো জন্ম নিবন্ধন বা কোনো প্রয়োজনীয় কাগজপত্র টিকার কার্ডের প্রয়োজনীয়তা নাই। আপনি এখানে আসবেন, সকাল থেকে চলে আসবেন, পর্যন্ত টিকা দেওয়া অংশগ্রহণ করতে পারবেন।
তানিয়া, এই যে টিকা যে কার্যক্রম আপনি দেখছেন যে প্রচন্ড পরিমাণে ভিড়, আমরা একটু, আপনি কি বাচ্চা নিয়ে আসছেন? আমরা যারা অভিভাবক আছে, আমরা একটু কথা বলতে চাই। এখানে অভিভাবক দিদি, এই পেশেন্টটা দিদি একটু একটু কথা বলি। এই যে আপনারা যে বাচ্চা নিয়ে আসছেন হামের টিকা দেওয়ার জন্য, কোনো ধরনের ভোগান্তি শিকার হচ্ছে কিনা, এই যে আপনার টিকা পাচ্ছেন, স্বাভাবিকভাবে আপনাদের কথা জানতে চাই। বাচ্চা নিয়ে আসছেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। বাচ্চার বয়স কত? এই যে 1 বছর 6 মাস। টিকা দেওয়ার ক্ষেত্রে কোনো ঝামেলা হচ্ছে না? না না, আচ্ছা, মানে নির্দ্বিধায় আসলে সহজে এসেই টিকা যে কার্যক্রম সেটা চলছে, এবং এখানে যারা অভিভাবকরা আছেন খুব সহজেই আসলে টিকা দিচ্ছে, এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এখানে আমরা দেখেছি যে অভিভাবকের সংখ্যা এবং বাচ্চার সংখ্যা কিন্তু বাড়ছে। তানিয়া, ধন্যবাদ ফরহাদ। আপনার মাধ্যমে আমরা যশোরের হামের টিকা কার্যক্রমের খবর জানার পাশাপাশি সেখানকার হাসপাতালের খবরও জানছিলাম। দর্শক, হামের প্রাদুর্ভাব ঠেকাতে রবিবার থেকে ঝুঁকিপূর্ণ 30 উপজেলায় টিকা দেওয়া শুরু হয়েছে। তবে এখনও রাজধানী সহ সারা দেশে হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তি হচ্ছে। রাজধানীর হামের খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, আপনি এই মুহূর্তে কোন হাসপাতালে রয়েছেন? সেখানকার হামের যে শিশুরা ভর্তি হয়েছেন তাদের সংখ্যাটি কেমন, এবং তাদের চিকিৎসার ক্ষেত্রে হাসপাতাল কতটুকু প্রস্তুতি রেখেছে? কারণ বারবারই বলা হচ্ছে সামনের দিনগুলোতে এই রোগীর সংখ্যা অনেক বাড়বে। তানিয়া, আমি এই মুহূর্তে আছি গুলশান 2-এর আসার আগে আমি মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতাল, তারপর ডিএনসিসি হাসপাতাল এবং বাংলাদেশ শিশু হাসপাতালে ঘুরে এসেছি, এবং সেখানে আমি দেখেছি রোগীদের কিন্তু ভিড় প্রতিদিনই বাড়ছে, এবং যেসব রোগীরা আসলে একটু বেশি জটিল হয়ে যাচ্ছে, তারা আসলে নানান রোগ নিয়ে বেঁচে আছে, এমন রোগীর সংখ্যাটাই বেশি। এবং ডাক্তাররা বলছে যে যেসব রোগী আইসিইউতে যাচ্ছে তারাই মারা যাচ্ছে। এই রোগীদের যদি হাম শনাক্তের প্রথম দিকে যদি চিকিৎসাটা সঠিকভাবে করা, একটু সতর্ক অবস্থায় করা হয়, তাহলে হয়তো পেশেন্টদের আইসিইউ পর্যন্ত আসতে হতো না, বা মৃত্যুর ঝুঁকিটাও থাকতো না। তবে এখন যেহেতু ডাক্তাররা বলছে টিকা কার্যক্রম চলছে, তো চিকিৎসার পাশাপাশি ডাক্তাররা বলছে যেখানে যে এখন তো বাংলাদেশের প্রায় প্রতিটা জেলা বা প্রতিটা উপজেলায় একসাথে টিকা কার্যক্রম শুরু হয়নি, বিশেষ কিছু সংক্রমণপ্রবণ এলাকা নির্ধারিত করে চিহ্নিত করে স্বাস্থ্য অধিদপ্তর 18 জেলা 30টি উপজেলা প্রথম ধাপে টিকা কার্যক্রম শুরু করেছে। হয়তো পর্যায়ক্রমে সেটা আরও বাড়বে। তো এখন ডাক্তাররা বলছে কাছাকাছি যদি কোনো জেলায় টিকা কার্যক্রম চলে, এবং সেখানে কিন্তু শিশুদের যাদের বয়স 6 মাস থেকে 59 মাস বয়স, তাদেরকে কিন্তু টিকা দেওয়ার জন্য নিকটস্থ টিকা কেন্দ্রে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে মৃত্যু প্রতিরোধে হাম থেকে। তবে ডাক্তাররা বলছে যে এই মুহূর্তে যদি সব জেলা বা সব উপজেলায় একসাথে টিকা কার্যক্রম পরিচালনা করা হতো, তাহলে হয়তো টিকার এই যে শরীরের মধ্যে যে অ্যান্টিবডি বা রোগ প্রতিরোধ ক্ষমতাটা, সেটা শিশুদের মধ্যে আরও ভালোভাবে হতে পারত, এমনটাই জানিয়েছে চিকিৎসকরা। ধন্যবাদ মেহেদী হাসান। ফিরবো আমরা নিশ্চয়ই পরবর্তীতে, আপনি অন্য কোনো হাসপাতাল থেকে আবারও যুক্ত হবেন। দর্শক, সহকর্মী মেহেদী হাসান ছিলেন আমাদের সাথে। বিভিন্ন প্রসঙ্গ। সংকটের এই মুহূর্তে ভোগান্তি এবং লাইন ছাড়া জ্বালানি তেল পেতে অনেক যানবাহন মালিক ফিলিং স্টেশনের সাথে চুক্তির আগ্রহ দেখিয়েছে। তবে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে এই সময়ে এমনটা সম্ভব নয়, আর সরকারি নির্দেশনার বাইরে জ্বালানিও বিক্রি করবে না তারা। অন্যদিকে অর্থনীতিবিদরা বলছেন জ্বালানির সরবরাহ বাড়িয়ে নজরদারি জোরদার করতে হবে। জাহিদুল ইসলামের প্রতিবেদন। যানবাহনে জ্বালানি তেল সংগ্রহে রাজধানীর কল্যাণপুরের এই ফিলিং স্টেশনের চিত্র যেন প্রতিদিনের। চালকরা বলছেন শুধু কল্যাণপুরের এই ফিলিং স্টেশন নয়, এই চিত্র রাজধানীর প্রতিটি ফিলিং স্টেশনের। মহাখালী থেকে খুঁজতে আসার পরে এখানে আছি সকাল 8টায়। মালিক পক্ষ আমাদের বলতেছে আপনাদের চাকরি করতে হবে না, তাহলে আমরা ড্রাইভাররা তো এখন বিপদে পড়ে গেছি। 5টা বাজাউন লাগে, রাত 4টা বাজাউন লাগে, তেলের লাগিয়া তেল পাইতাছি না। তবে মধ্যপ্রাচ্য যুদ্ধের আগে পাশের ফিলিং স্টেশনটি চুক্তিভিত্তিক জ্বালানি তেল দিত জরুরি পণ্যবাহী ট্রাক এবং দূরপাল্লার যাত্রীবাহী গাড়িতে। সেই চুক্তি এবং বোঝাপড়ার কারণে এখনো যানবাহনগুলোকে চাহিদা মতো জ্বালানি সরবরাহ করা হচ্ছে। নিয়মিত ওখানে হলে ওরা তেলটা সঠিকভাবে দিব, আর নতুন একটা ফার্মে ঢুকলে ওরা ওইভাবে দিব না। বড় গাড়িতে 10 লিটার তেলে কোনো কিছু হয় না। এখন আপাতত আমরা এই জায়গায় আসলে আমরা নিয়মিত যেহেতু, সেক্ষেত্রে আমরা একটু প্রাধান্য পাই বেশি। পেট্রোল পাম্পে মান্থলি করা আছে, আমাদের তেমন একটা ক্রাইসিস নাই। গাড়িটা আমার এখানে পার্কিং হবে, আমি তেলটা নিয়ে এখানে পার্কিং করে দিলাম, আমি 2 ঘন্টা ঘুমাইতে পারলাম। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে ব্যক্তিগত গাড়ির মালিকরাও জ্বালানি তেলের জন্য চুক্তির আগ্রহ দেখাচ্ছে। মাসিক আমরা তেল নিব, কন্টিনিউ করে নিব, আমাদের এখন তেল দেন, কিন্তু আমরা তো আসলে করতে পারি না। বলি যে তেল আমাদের কম, আমাদের অল্প অল্প করে এখানকার যে গাড়িগুলো আছে
ওদেরকেই দিতে হয়। ফিলিং স্টেশন মালিক সংগঠন বলছে সরকারের নিয়ম মেনে ট্যাগ অফিসারের তত্ত্বাবধানে জ্বালানি তেল বিক্রি করা হবে। নতুন কোনো চুক্তি না করি এবং স্বাভাবিকভাবে সাধারণ জনগণ যাতে তেলটা সুন্দরভাবে নিতে পারে এদিকেই আমাদের মনোযোগী। ট্যাগ অফিসার যেভাবে নির্দেশনা দিচ্ছে আমরা ওইভাবে যেতে সকলে সহযোগিতা করি ওনাদেরকে। দেশের গ্যাস ক্ষেত্র থেকে পাওয়া কনডেন্সার থেকে চাহিদার পুরো পেট্রোল এবং অকটেন উৎপাদনের সক্ষমতা আছে বাংলাদেশের, যদিও ডিজেলের সিংহভাগ আমদানি নির্ভর। অর্থনীতিবিদরা বলছেন পরিস্থিতি মোকাবেলায় নজরদারি বাড়ানো দরকার। জ্বালানি ব্যবস্থাপনার ক্ষেত্রে তো সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে প্রকৃত পরিস্থিতিটা আসলে কি আছে এটার ব্যাপারে নিশ্চিত করা আর কি সরকারের পক্ষ থেকে। সরকার যদি মনে করেন যে এখানে এখন পর্যন্ত কোনো তোমাদের সরবরাহ ঘাটতি হবে না, তাহলে স্বাভাবিক প্রক্রিয়া চলাটাই গুরুত্বপূর্ণ। দেশে 2198 ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল বিক্রি হয়। জাহিদুল ইসলাম, 71, ঢাকা। জয়পুরহাটের পাম্পগুলোর জ্বালানি সংকট নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মজিম হোসেন। মজিম, জয়পুরহাটের আজকের পাম্পগুলোর অবস্থা কি দেখছেন, এবং একই সাথে যে কথা আমরা সংবাদে বলছিলাম যে এই সংকট মোকাবেলা করার জন্য যে ফিলিং স্টেশনের সাথে যানবাহনের মালিকটা তারা এক ধরনের চুক্তি করতে চান বলে আগ্রহ দেখিয়েছেন, আপনি যেখানে আছেন সেখানে এই বিষয়ে কোনো ধরনের প্রতিক্রিয়া পেয়েছেন কিনা? তানিয়া, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে জ্বালানি তেলের সংকট নাই বলছে, মানে মজুত রয়েছে। সরকারের পক্ষ থেকে কিন্তু বারংবার এটি বলা হচ্ছিল যে জ্বালানি তেলের কোনো সংকট নেই, কিন্তু জয়পুরহাটের পাম্পে উছলে পড়া ভিড়, দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে কিন্তু তারা কিন্তু লাইন পাচ্ছে না। আমি এখন রয়েছি যে জয়পুরহাটের যে তাজ ফিলিং স্টেশন, এখানে একেবারে সকাল থেকেই কিন্তু একেবারে লাইন প্রায় দীর্ঘ 1 কিলোমিটারের অধিক এই লাইনটি করতেছে। ঘন্টার পর ঘন্টা বললে ভুল হবে যে আমরা দেখেছি যে একেবারে রাত ভোর থেকে অনেকে এখানে তেল নিতে এসেছে, তারা কিন্তু এসে সেই যে চাহিদা তুলনায় তারা কিন্তু তেল পাচ্ছে না। তারা কিন্তু কি বলে দাঁড়ায়, ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় পরে 100, কোন ফিলিং স্টেশনে 150। এবং আপনাকে বলে রাখি যে জয়পুরহাটে মোট 21টি ফিলিং স্টেশন রয়েছে, এরই মধ্যে অধিকাংশটাইতে কিন্তু তেল পাওয়া যাচ্ছে না। অর্থাৎ জয়পুরহাটে আজকে ডালিম ফিলিং স্টেশন এবং তাজ ফিলিং স্টেশনে, এই দুটি স্টেশনেই কিন্তু তেল দেওয়া হচ্ছে। আমি এখানে তেল নিতে এসে যে ভোগান্তির মধ্যে পড়েছে তার সঙ্গে আমি একটু কথা বলতে চাই। আপনি দেখলাম দীর্ঘ টাইম লাইন ধরে দাঁড়ায় আছেন, আপনার এখানে কি সমস্যা একটু বলবেন প্লিজ? সমস্যা হলো আমি একজন লাইভ স্টক অ্যাসিস্ট্যান্ট। আমি 6টার দিকে এসে দাঁড়াইছি, আমি 11টার পর তেল পাইছি মাত্র 200 টাকা। 200 টাকার তেল তো আমার আগা বেলেই শেষ হয়ে যায়, এই তেল তো আমার হয় না। এখন মন্ত্রীরা বলে তেল আছে পর্যাপ্ত, লাইনে তেল নিতে আসলে 2 কিলোমিটার লাইনে দাঁড়া থাকতে হয়। এইসব ভোগান্তি তো জনগণ মেনে নিবে না, এটা তো খুব কষ্টদায়ক। আর আমারও অনেক কাজ থাকে, আমি তো চিকিৎসা। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি শুনছিলেন যে এখানে আমি আরেকজন তেল নিতে এসেছে, তার সঙ্গে একটু কথা বলতে চাই। আপনি এখানে দেখলাম দীর্ঘ টাইম ধরে অপেক্ষা করছেন, আপনার এখানে কি সমস্যা, আপনি কি চান বলেন? আমি দীর্ঘ সকাল থেকে অপেক্ষা করতেছি তেলের জন্য, এখনো কাঙ্ক্ষিত লক্ষ্যে আমি পৌঁছাইনি। আমার প্রতিদিন কোনো পাম্পে দিচ্ছে 100 টাকা, কোনো পাম্পে দিচ্ছে 200 টাকা, এইভাবে 100 টাকার তেল 2 দিন 3 দিন পর পেয়ে আমি একজন কলেজ শিক্ষক। এমন এই যে এখন আমার সরকারি মাস্টার্স পরীক্ষার ডিউটি আছে, এখন আমার গাড়িতে তেল, আমার দৈনন্দিন জীবন প্রতিনিয়ত আমার কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। এখন এটার প্রতিকার চাই। থ্যাংক ইউ। তানিয়া, শুনছিলেন যে জয়পুরহাটের যারা তেল নিতে এসেছিল তাদের কথা। আমরা পরবর্তীতে আবারও মজিম হোসেন আপনার কাছে জয়পুরহাটের পাম্পগুলোর খবর জানবো। ধন্যবাদ আপনাকে। দর্শক সহকর্মী মজিম হোসেন ছিলেন জয়পুরহাট থেকে। বাস নদীতে, ট্রেন বাসের উপর, লঞ্চে ধাক্কা, প্রাইভেট কারের উপর বড় বাস কিংবা ট্রেনে আগুন। ঈদের ছুটিতে 10 দিনে সড়কে নিভে গেল 274টি প্রাণ। বিশেষজ্ঞরা বলছেন ব্যবস্থাপনাগত ত্রুটির কারণে এসব দুর্ঘটনা। এসব ঠেকাতে পরিবহন খাত, চালক আর যাত্রীসহ পুরো ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। আলোচনা আছেন সারাজ সার্বিন। স্ত্রী সন্তান নিয়ে ফেরির অপেক্ষায় কিছু বুঝে ওঠার আগেই বাস পানির নিচে। অন্যদিকে রাতের বাসে বাড়িতে যাচ্ছেন, ঘুমের মাঝেই ট্রেনের চাপায় মৃত্যু। নতুন বিয়ে করে মাইক্রোবাসে ফিরছেন, বাস চাপায় বরকনে সহ পরিবার নাই হয়ে যায়। জীবনকে হাতের মুঠোয় নিয়ে উৎসবে বাড়ি ফেরা মানুষেরা নিজেদের ভাগ্য, অসচেতনতা আর রাষ্ট্রকে দায়ী করছে। সরকারের পক্ষ থেকেও চাপ সৃষ্টি করা লাগবে এবং জনগণকেও সচেতন হইতে হবে। দুইটা বাস যখন একসাথে হয় পাল্লাপাল্লি দেয়, ওরা ছোট গাড়িকে গণ্যই করে না। আইন ঠিক আছে, কিন্তু আইন আমরা মানি কম। সব কিছু মিলে বাংলাদেশে দেখেন প্রতিটা ঈদেই কিন্তু ঈদ সবার জন্য কিন্তু
আনন্দের হচ্ছে না। কিন্তু কত মানুষের প্রাণ ঝরেছে ঈদের আগেও পরে যাত্রায় তার হিসেব দিয়েছে বেসরকারি কয়েকটি সংস্থা। সেখানে দুর্ঘটনার সংখ্যা আর মৃত্যু প্রায় কাছাকাছি, যা গতবারের চেয়ে বেড়েছে প্রায় 9%। বিশেষজ্ঞরা বলছেন প্রতিবারই একই ঘটনা ঘটলেও প্রতিকার মিলছে না। এই ধরনের রিপিটেড আমরা ঘটনাগুলো দেখছি, তাই সাস্টেনেবলি যদি আমরা কমাতে চাই আমাদেরকে সিস্টেম থেকে ঠিক করতে হবে, যাতে কিনা আমার কোনো অনিরাপদ রাস্তা না থাকে, যাতে অনিরাপদ ভেহিকেল না আসে, যাতে অনিরাপদ কোনো চালক আমার এখানে না আসে। বইটার এই বিশেষজ্ঞ বলছেন ব্যবস্থাপনাগত উদ্যোগের বদলে অবকাঠামো নির্মাণ ও নানা ধরনের প্রকল্প নেওয়ার আগ্রহ অতীতেও বেশি দেখা গেছে। ছোট্ট মোস্ট এফেক্টিভ প্রজেক্টগুলোতে যে আপনার গভর্নমেন্ট এজেন্সিগুলোর উৎসাহটা অত্যন্ত কম, এইটার দায়ভার কে নেবে? আপনি বড় প্রজেক্ট করতে চান, বড় প্রজেক্টের পিডি হতে চান, বড় প্রজেক্টের মন্ত্রী হতে চান। তবে যাত্রী, পথচারী আর সাধারণ মানুষের সচেতনতার অভাবও এই মৃত্যুর সংখ্যা বাড়িয়ে দিচ্ছে। এজন্য সারা বছর কাজ করার পাশাপাশি জরিমানার কথাও বললেন বিশেষজ্ঞরা। আমাদের একটি স্কুল প্রোগ্রাম নেওয়া উচিত, যাতে কিনা স্কুল থেকেই কিভাবে আসলে বাচ্চারা মানে রোড ডিসিপ্লিন, রোড রুলসগুলো জানতে পারে। তাহলে দেখা যাবে ফর দ্য লং রান আমরা একটা মানে ভালো একটা সিটিজেন একটা গ্রুপ পাবো, যারা কিনা রাস্তায় সঠিক ব্যবহারটা করবে। ঈদের সময়ে গতিসীমাটা একটু আরো কমিয়ে দেয়া, কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? অতিরিক্ত ট্রিপ পাওয়ার জন্য বা ইভেন যাত্রীরাও তাড়াতাড়ি বাড়ি পৌঁছানোর জন্য সে আরো বেশি গতি দেওয়াতে উৎসাহিত করছে। ঈদের সময় সড়ক, নৌ ও রেলপথে বাড়তি চাপের কারণে দুর্ঘটনা ও হতাহতের সংখ্যা বেড়ে যায়। বিশেষজ্ঞদের সুপারিশ সামনের ঈদে এ নিয়ে বাড়তি নজর দেওয়ার। শানা শারমিন, ৭১, ঢাকা। মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ। রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়ি নামে ভবনে জঙ্গি নাটক সাজিয়ে ৯ তরুণকে হত্যার ঘটনায় এই মামলা করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলের শুনানির কথা রয়েছে। প্যানেলের অপর সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। গত ৮ মার্চ পলাতক ৬ আসামির পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগের আবেদন করে শুনানির সময় চাওয়া হয়। সাবেক আইজিপি AKM শহীদুল হক ও ডিএমপির সাবেক কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। ২০১৬ সালের ২৫ জুলাই রাতে রাজধানীর কল্যাণপুরে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের অভিযোগে আগে থেকে আটক ৯ জন তরুণকে গুলি করে হত্যা করা হয়। এছাড়া ট্রাইব্যুনাল ২-এ জুলাই অভ্যুত্থানে চট্টগ্রামে শহীদ ওয়াসিম সহ ৬ জনকে হত্যা মামলায় সাবেক মন্ত্রী হাসান মাহমুদ সহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার শুনানি হতে পারে। একই ট্রাইব্যুনালে রয়েছে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলার যুক্তিতর্ক উপস্থাপন। রংপুরে শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেড়েছে। গেল ১৫ মাসে রংপুর অঞ্চলে আত্মহত্যা করেছে ৪০৩ জন। বিশেষজ্ঞরা বলছেন শুধু একজন মানুষের জীবনে কেড়ে নেয়া নয়, বরং তার পরিবার, বন্ধু ও পুরো সমাজকে ফেলে গভীর শূন্যতায়। আত্মহত্যা প্রতিরোধের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে শিক্ষা প্রতিষ্ঠানের সচেতনতা। রংপুর থেকে মাহবুব সুমনের প্রতিবেদন। আদরের সন্তানের ছবি হাতে স্মৃতিচারণ করতে গিয়ে অঝরে কাঁদছেন এক বাবা। তুচ্ছ এক কারণে ২০২৫ সালে ১৯ জুলাই আত্মহত্যা করে তার সন্তান। কিভাবে আমাদের সময় যাচ্ছে, কিভাবে আমরা বেঁচে আছি, আমরা শুধু বলতে পারবো, অন্য কেউ এটা। সবার কাছে অনুরোধ করবো, বাচ্চাদের কাছে, যারা এই ধরনের ১০ বার ভাবা উচিত, ১০০০ বার ভাবা উচিত। জীবন একটাই, শুধু রাগ, জেদ, অভিমান, কষ্ট নিয়ে জীবনকে শেষ করে দেওয়া ঠিক। বিশেষজ্ঞদের মতে মানসিক স্বাস্থ্যে অবহেলা, মোবাইল আসক্তি, শিক্ষা প্রতিষ্ঠানের উদাসীনতা এবং পারিবারিক দূরত্বের কারণে বাড়ছে আত্মহত্যার প্রবণতা। আমরা বলি যে ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার তৈরি করতে হয় বাবা মায়ের সঙ্গে, এছাড়াও তারা বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ রাখবে। আজকাল তো তারা শুধুমাত্র মোবাইল ফোন নিয়ে থাকে, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করতে পারলে তার দুঃখের কথা, অভিমানের কথা যদি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করতে পারে, বাবা মায়ের সঙ্গে শেয়ার করতে পারে, বিশেষ করে মাকে এগুলো বলতে পারে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও কঠোরভাবে আত্মহত্যায় নিরুৎসাহিত করা হয়েছে। কোরআনুল কারীমের অনেকগুলো আয়াতে, সূরাতুন নিসার ২৯ নম্বর আয়াতে স্পষ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো না। সূরাতুল বাকারার
195 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছাকাছি কথা বলেছেন। এমনকি আত্মহত্যা যারা করে পৃথিবীর ব্যাপারে তাদের এক ধরনের হতাশা কাজ করে। সূরাতুল জুমারের 53 নম্বর আয়াতে তাদের সকল হতাশাকে নিরসন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা আল্লাহর রহমত থেকে কখনোই নিরাশ হও না। আত্মহত্যার পরে নিভে যায় একটি সম্ভাবনাময় জীবন, সময়ের সাথে ভুলে যায় সমাজও। কবরস্থানে এমন অনেক গল্পের নীরব সাক্ষী কবর খননকারীরা। কিন্তু মহাপাপ, এখানে মাটি দেওয়াও চলে না হিসেবে, তাও আমরা কবর খুঁড়ি, করার পরে ওরা তো নাড়ে না, আমরা দুইজন মিলিয়ে আমরা নামাই এই কবরের মধ্যে। কবর দেওয়ার পরে তারা ওই যে চলে যায়, আর কেউ আসে না এই কবর দেখতে, খোঁজ খবর নিতে। অনেকে আসে দোয়া খায়ের করতে, কিন্তু এদের কেউ আসে না। শিক্ষাবিদদের মতে আত্মহত্যা প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে শিক্ষা প্রতিষ্ঠানের সচেতনতা। মানবিক মূল্যবোধে বিশ্বাসী গড়ে তোলার জন্য যে সকল পরিকল্পনা দরকার, যে প্রতিরোধের জন্য এই সকল পরিকল্পনা দরকার, সেটা হলো তাদের কাউন্সেলিং। এই কাউন্সেলিংটা হচ্ছে একজন শিক্ষার্থীর জন্য অনেক বিশাল একটা অবদান রাখতে পারে। পরিসংখ্যান বলছে রংপুর অঞ্চলে গত 15 মাসে আত্মহত্যা করেছে 403 জন। এর মধ্যে শিক্ষার্থীদের সংখ্যায় সবচেয়ে বেশি। মাহবুব সুমন, 71, রংপুর। একের পর এক সাফল্যের পর এবার নতুন লক্ষ্য ঠিক করেছেন বাংলাদেশের সাহসী পর্বতারোহী বাবর আলী। বিশ্বের 5ম সর্বোচ্চ শৃঙ্গ মাকালু জয় করতে শীঘ্রই শুরু করেছেন নতুন অভিযান। চট্টগ্রাম প্রেস ক্লাবে এই যাত্রা ঘিরে সংবাদ সম্মেলন ও জাতীয় পতাকা হস্তান্তর অনুষ্ঠান হয়েছে। এক্সপিডিশন মাকালু দ্য ফিফথ ফ্রন্টিয়ার শিরোনামে এই অভিযানের আয়োজন করেছে পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স। জহুরুল ইসলামের ক্যামেরায় আলোক জানাচ্ছেন রাজীব বড়ুয়া। বিশ্বে 8000 মিটারের বেশি উচ্চতার পর্বত আছে মাত্র 14টি। সেই তালিকার 4টি শৃঙ্গ এরই মধ্যে জয় করেছেন বাংলাদেশের পর্বতারোহী বাবর আলী, যা দেশের আর কারো নেই। এবার তার লক্ষ্য পৃথিবীর 5ম সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট মাকালু। এই পর্বতটা এমন একটা জায়গায় অবস্থিত, একটু আইসোলেটেড, যদিও 8485 মিটার উচ্চতার মাকালু পরিচিত গ্রেট ব্ল্যাক ওয়ান নামে। খাড়া ঢাল, তীব্র বাতাস আর পিরামিড আকৃতির গঠনের কারণে এটি বিশ্বের অন্যতম কঠিন পর্বত হিসেবে বিবেচিত। এই অভিযানের আয়োজন করেছে পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স। ওই রকম বড় কোনো উঁচু পর্বত না থাকে, প্রচুর হাওয়া থাকে। এভারেস্ট জয়ী বাবর আলী বলেন, বিশ্বের 14টি 8000 শৃঙ্গ জয়ের স্বপ্ন অনেক দিনের। মাকালু সেই স্বপ্নের আরেকটি ধাপ। অনেকদিন ধরেই প্রিপারেশন নিচ্ছি, এবং এমন না যে হঠাৎ করে আজকে একটা অভিযানে যাব, 1 মাস আগে থেকে শুরু করলাম, এরকম না। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। 2014 সালে পর্বতারোহণ শুরু করা বাবর আলী ইতিমধ্যে গড়েছেন একের পর এক ইতিহাস। 2024 সালে একই অভিযানে এভারেস্ট ও লোৎসে জয়, 2025-এ অন্নপূর্ণা 1 এবং অক্সিজেন ছাড়াই মানাসলু আরোহণ সবই তার ঝুলিতে। 8000 মিটার যেহেতু ডেড জোন, বাবর আলী বলেন, অত্যন্ত ব্যয়বহুল এসব পর্বত আরোহণ অভিযান। যদি সরকার কিংবা বিভিন্ন সংস্থা আর্থিক সহায়তার হাত বাড়ায়, তবে দেশের আরো অনেক তরুণ পর্বতারোহণে এগিয়ে আসবে। এক্সপেক্ট করব গভর্নমেন্টের কাছে যে এটার ব্যক্তিটা আরেকটু বাড়িয়ে, যেহেতু অ্যাডভেঞ্চার স্পোর্টস বা এন্ডুরেন্স স্পোর্টস, আমরাও তো আসলে দেশকে প্রতিনিধিত্ব করে। আমি আসলে দেশের বাইরে গেলে বা যখন কোনো একটা পর্বত চূড়ায় যাই, প্রথম আমার ব্যাকপ্যাক থেকে কিন্তু আমি প্রথম সবার আগে বের করে আমার জাতীয় পতাকা। বাবর আলীর এই অভিযাত্রার পৃষ্ঠপোষক নূর ফয়সাল বলেন, ভবিষ্যৎ প্রজন্ম এ ধরনের চ্যালেঞ্জিং অ্যাডভেঞ্চারে এগিয়ে আসবে, এটাই প্রত্যাশা। আমি নিজেই একসময় মাউন্টেনিয়ারিং করতাম এবং আমি খুব পছন্দ করি ব্যক্তিভাবে, এবং আমি চাই চিটাগং এটাতে সবসময় এগিয়ে থাকুক। আমার শহরের ছেলে মেয়েরা সামনে যেন এটাতে এগিয়ে যাক, সে কারণে আমার প্রতিষ্ঠান এটাতে অলওয়েজ বাবর আলীর পাশে এবং অ্যাডভেঞ্চার প্রেমীদের পাশে সবসময় থাকে। সংবাদ সম্মেলনের শেষ মুহূর্তে বাবরের হাতে তুলে দেওয়া হয় লাল সবুজের পতাকা। সবকিছু ঠিক থাকলে মে মাসের 2য় বা 3য় সপ্তাহে মাকালুর চূড়ায় উঠতে পারেন বাবর আলী। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।